ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ বিংশ বল্লী। স্বামীজি উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস, সকল বিষয় গড়িয়া তুলিবার আদর্শ দিতে হবে। নেগেটিভ থট, নেই ভাব মানুষকে উইক, নির্জীব করে দেয়। দেখছিস না, যে সকল মা বাপ ছেলেদের দিনরাত লেখাপড়ার জন্য তাড়া দেয়, বলে এটার কিছু হবে না, বোকা গাধা, তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায়। ছেলেদের ভালো বললে, উৎসাহ দিলে সময় নিশ্চয় ভালো হয়। ছেলেদের পক্ষে যা নিয়ম, চিলড্রেন ইন দ্য রিজিয়ন অফ হাইয়ার থটস, ভাবরাজ্যের উচ্চ অধিকারের তুলনায় যারা ঐরূপ শিশুদের মতো, তাদের সম্বন্ধেও তাই। পজিটিভ আইডিয়াস, জীবন গড়ার ভাবগুলি দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প, সকল বিষয় যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওইসব বিষয় কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে। ভ্রম প্রমাদ দেখালে মানুষের ফিলিং ওন্ডেড, মনে আঘাত দেওয়া হয়। ঠাকুরকে দেখেছি, যাদের আমরা হেয় মনে করতুম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। তার শিক্ষা দেওয়ার রকমই একটা অদ্ভুত ব্যাপার। কথাগুলি বলিয়া স্বামীজি একটু স্থির হইলেন। কিছুক্ষণ পরে আবার বলিতে লাগিলেন, ধর্মপ্রচারটা কেবল যাতে তাতে, যার তার উপর নাক সিটকানো ব্যাপার বলে যেন বুঝিসনি। ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, শরীর, মন ও আত্মা সম্বন্ধীয় সকল ব্যাপারকেই মানুষকে পজিটিভ আইডিয়া, গড়িবার ভাব সকল দিতে হবে, কিন্তু ঘেন্না করে নয়। পরস্পরকে ঘেন্না করে করেই তোদের অধঃপতন হয়েছে। এখন কেবল পজিটিভ থট, সবল হবার ও জীবন গড়বার ভাব ছড়িয়ে লোককে তুলতে হবে। প্রথমে ওই রূপে সমস্ত হিন্দু জাতটাকে তুলতে হবে, তারপর জগৎটাকে তুলতে হবে। ঠাকুরের অবতীর্ণ হওয়ার কারণ এই, তিনি জগতে কারো ভাব নষ্ট করেননি। মহা অধঃপতিত মানুষকেও তিনি অভয় দিয়ে, উৎসাহ দিয়ে তুলে নিয়েছেন। আমাদেরও তার পদানুসরণে সকলকে তুলতে হবে, জাগাতে হবে, বুঝলি? তোদের হিস্ট্রি, লিটারেচার, মাইথোলজি, ইতিহাস, সাহিত্য, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রগ্রন্থ মানুষকে কেবল ভয়ই দেখাচ্ছে। মানুষকে কেবল বলছে তুই নরকে যাবি, তোর আর উপায় নেই। তাই এত অবসন্নতা ভারতের অস্থি মজ্জায় প্রবেশ করেছে। সেই জন্য বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যা শিক্ষা দিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এই সব লিখে আবোয়াল বৃদ্ধ বনিতাকে তোল দেখি, তবে জানব তোর বেদ বেদান্ত পড়া সার্থক হয়েছে। কি বলিস, পারবি? শিষ্য, আপনার আশীর্বাদ ও আদেশ হইলে সকল বিষয়ই সিদ্ধকাম হইব বলিয়া মনে হয়। স্বামীজি, আর একটা কথা, শরীরটাকে খুব মজবুত করতে তোকে শিখতে হবে ও সকলকে শেখাতে হবে। দেখছিস নে, এখনও রোজ আমি ডাম্বেল কষি। রোজ রোজ সকালে সন্ধ্যায় বেড়াবি, শারীরিক পরিশ্রম করবি। বডি অ্যান্ড মাইন্ড মাস্ট রান প্যারালাল। দেহ ও মন সমানভাবে উন্নত হওয়া চাই।
সব বিষয়ে পরের ওপর নির্ভর করলে চলবে কেন? শরীরটা সবল করবার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন ওই বিষয়ে যত্ন করবে। সেই প্রয়োজনীয়তা বোধের জন্যই এখন এডুকেশনের, শিক্ষার দরকার। একবিংশ বল্লী, স্থান কলিকাতা, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। আজ 3 দিন হইল স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্রে অবস্থান করিতেছেন। অদ্য সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন। শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন, তোরা আগে চলে যা, আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি। স্বামী যোগানন্দ শিষ্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া 2:30 আন্দাজ রওনা হইলেন। তখন ঘোড়ার টাম। বেলা প্রায় 4টার সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট বাবু রামব্রহ্ম সান্যাল রায় বাহাদুরের সঙ্গে সাক্ষাৎকার করিলেন। স্বামীজি আসিতেছেন শুনিয়া রামব্রহ্মবাবু সাতিশয় সন্তোষ লাভ করিলেন এবং স্বামীজিকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের দ্বারে দাঁড়াইয়া থাকিলেন। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। রামব্রহ্মবাবুও পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতর লইয়া গেলেন এবং প্রায় 1.5 ঘণ্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান প্রদর্শন করাইতে লাগিলেন। স্বামী যোগানন্দ শিষ্য সমভিব্যাহারে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। রামব্রহ্মবাবু উদ্ভিদ বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদ শাস্ত্রের মতে বৃক্ষাদির কালে কিরূপ ক্রমপরিণতি হইয়াছে কখনো কখনো তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন। শিষ্যের মনে আছে, সর্পগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, এ থেকেই কালে টর্টয়েস কচ্ছপ উৎপন্ন হয়েছে। ওই সাপই বহুকাল ধরে এক স্থানে বসে থেকে ক্রমে কঠোর পৃষ্ঠ হয়ে গিয়েছে। কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন, তোরা না কচ্ছপ খাস? ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে, তাহলে তোরা সাপও খাস? শিষ্য শুনিয়া ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল, মহাশয়, একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া যাইলে যখন তার পূর্বাকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইল, এ কথা কেমন করিয়া বলিতেছেন? শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন। ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি রক্ষিত ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। রামব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল। উহাদের সাল্লাদ গর্জন এবং সাগ্রহ ভোজন শুনিবার ও দেখিবার অল্পক্ষণ পরেই উদ্যান মধ্যস্থিত রামব্রহ্মবাবুর বাসা বাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম। তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল। স্বামীজি স্বল্পমাত্র চা পান করিলেন, নিবেদিতাও চা পান করিলেন। এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন ও চা খাইতে সংকুচিত হইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল। রামব্রহ্মবাবু, ডারউইন ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তৎসম্বন্ধে আপনার অভিমত কি? স্বামীজি, ডারউইনের কথা সঙ্গত হইলেও
ইভলিউশনের ক্রমবিকাশবাদের কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত মীমাংসা, এ কথা আমি স্বীকার করিতে পারি না। রামব্রহ্মবাবু, এ বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি? স্বামীজি, সাংখ্য দর্শনে ওই বিষয় সুন্দর আলোচিত হইয়াছে। ভারতের প্রাচীন দার্শনিক দিগের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলিয়া আমার ধারণা। রামব্রহ্মবাবু, সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয়। স্বামীজি, নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করিতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, জীবন সংগ্রাম, সার্ভাইভাল অব দি ফিটেস্ট, যোগ্যতমের ঊর্ধ্বতন, ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে, সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে। পাতঞ্জল দর্শনে কিন্তু এ সকলের একটিও উহার কারণ বলিয়া সমর্থিত হয় নাই। পতঞ্জলির মত হচ্ছে, এক স্পেসিস, এক জাতি থেকে আর এক স্পেসিস এ অপর জাতিতে পরিণতি প্রকৃতির আপূরণের প্রকৃত্যাপুরাত দ্বারা সংসাধিত হয়। আবরণ বা অবস্টাকলস এর রত সঙ্গে দিন রাত স্ট্রাগল, লড়াই করে যে উহা সাধিত হয় তা নয়। আমার বিবেচনায় স্ট্রাগল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীব ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয়, যাহা পাশ্চাত্য দর্শন সমর্থন করে, তাহলে বলতে হয় এই ইভলিউশন, ক্রমবিকাশ দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতিই হচ্ছে না। সাংসারিক উন্নতির কথা স্বীকার করিয়া লইলেও আধ্যাত্মিক বিকাশ কল্পে উহা যে বিষম প্রতিবন্ধক, এ কথা স্বীকার করিতেই হয়। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা। আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশ। প্রকৃতির অভিব্যক্তির এবং বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতোভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ। প্রকৃতির অভিব্যক্তির নিম্নস্তর সমূহে যাই হোক, উচ্চস্তর সমূহে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয়। দেখা যায় সেখানে শিক্ষা, দীক্ষা, ধ্যান, ধারণা এবং প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয়। সুতরাং অবস্টাকল, প্রতিবন্ধকগুলিকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণ রূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা যুক্তিযুক্ত নহে। হাজার পাপীর প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধিই হয়, কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না। এখন দেখুন, পাশ্চাত্য স্ট্রাগল থিওরি বা জীব সকলের পরস্পর সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা উন্নতি লাভরূপ মতটা কতদূর হরাইবল, ভীষণ হয়ে দাঁড়াচ্ছে। রামব্রহ্মবাবু স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রহিলেন। অবশেষে বলিলেন, আপনার ন্যায় প্রাচ্য পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের ভারতবর্ষে এখন বিশেষ প্রয়োজন হইয়াছে। ঐরূপ লোকেই একদেশদর্শী শিক্ষিত জনগণের ভ্রম প্রমাদ অঙ্গুলি দিয়া দেখাইয়া দিতে সমর্থ। আপনার ইভলিউশন থিওরির ক্রমবিকাশবাদের নূতন ব্যাখ্যা শুনিয়া আমি পরম আহ্লাদিত হইলাম। বিদায়কালে রামব্রহ্মবাবু বাগানের ফটক পর্যন্ত আসিয়া স্বামীজিকে বিদায় দিলেন এবং স্বামীজির সঙ্গে সুবিধামতো পুনরায় একদিন নিরিবিলি দেখা করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন।
রামব্রহ্মবাবু এ জীবনে স্বামীজির নিকট আসিবার ওই অবসর পাইয়াছিলেন কিনা বলিতে পারি না, কারণ এই ঘটনার অল্পদিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন। শিষ্য স্বামী যোগানন্দের সহিত ট্রামে করিয়া রাত্রি প্রায় 8টার সময় বাগবাজারে ফিরিয়া আসিল। স্বামীজি ওই সময়ের প্রায় 15 মিনিট পূর্বে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন। প্রায় অর্ধ ঘণ্টা বিশ্রামান্তে তিনি বৈঠকখানায় আমাদিগের নিকট উপস্থিত হইলেন। তখন সেখানে স্বামী যোগানন্দ, শরৎচন্দ্র সরকার, শশীভূষণ ঘোষ ডাক্তার, বিপিন বিহারী ঘোষ ডাক্তার, শান্তিরাম ঘোষ প্রভৃতি পরিচিত বন্ধুগণ এবং স্বামীজির দর্শনাভিলাষে আগত অপরিচিত 5-6 জন লোকও উপস্থিত ছিলেন। স্বামীজি অদ্য পশুশালা দেখিতে যাইয়া রামব্রহ্মবাবুর নিকট ক্রমবিকাশবাদের ইভলিউশন থিওরি অপূর্ব ব্যাখ্যা করিয়াছেন শুনিয়া ইহারা সকলেই ওই প্রসঙ্গ বিশেষ রূপে শুনিবার জন্য ইতপূর্বেই সমুৎসুক ছিলেন। অতএব তিনি আসিবা মাত্র সকলের অভিপ্রায় বুঝিয়া শিষ্য ওই কথাই পারিল। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरे शान्तं नमामहं। श्रीरामकृष्णार्पणमस्तु।